আমার কাছে মনে হচ্ছে সংস্কার কি করতে চাই। বাংলাদেশের বয়স তো 53 ইয়ার্স। এখানে এত চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং এখানে সংস্কারের যে চিন্তা ভাবনা, কমিশন করেছি, তার মধ্যে ইতিমধ্যেই কমিশনগুলো যে রিপোর্ট প্রকাশ করেছে, আমাদের ইতিমধ্যে আপনার গুম কমিশনের একটা রিপোর্ট পেয়েছি, আমাদের জনপ্রশাসন সংস্কারের রিপোর্ট পেয়েছি, এবং আমরা আপনার দেবপ্রিয় ভট্টাচার্যর আপনার অর্থনীতির ক্ষেত্রে একটা তারা শ্বেতপত্র প্রকাশ করেছে। এখন এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল গত সময়ের যে একটা চিত্র নিয়ে আসছে। এখন এই ক্ষেত্রে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করার জন্যে নির্বাচিত সংসদ, নির্বাচিত বডি লাগবে। বাংলাদেশের যে নির্বাচিত কাঠামোগুলো আছে এখন সেগুলোতে একটাও ফাংশন করছে না। ইউনিয়ন পরিষদ ফাংশন করছে না, পৌরসভা ফাংশন করছে না, উপজেলা পরিষদ ফাংশন করছে না, সিটি কর্পোরেশন ফাংশন করছে না, আপনার জেলা পরিষদ ফাংশন করছে না, জাতীয় সংসদ নাই। তাহলে বাংলাদেশে যদি আপনার এই যে স্ট্রাকচার, জনপ্রতিনিধির যে স্ট্রাকচার, এইটা যদি আপনার এইভাবে ডেড লক অবস্থায় থাকে তাহলে কিন্তু সংকট আরও বৃদ্ধি পাবে, কমবে না। এখন এইখানে যারা আজকে এই অস্থায়ী দায়িত্ব নিয়েছে তাদের মধ্যে তার বিভিন্নজন বিভিন্ন কথা বলতে, আমি এটার কোনো কমেন্টস করতে চাই না। তাদের জায়গা থেকে তারা বলছে, এইটা প্রতিক্রিয়া কিন্তু বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। এই দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি। জুলাই আগস্টের সময় দেশের যে একটা ভয়াবহ অবস্থা ছিল, একটা সাংবিধানিক সরকার প্রতিষ্ঠার মতো আর কোনো পথ ছিল না। সেখানে যেহেতু সারা পৃথিবীতেই, আপনি বাংলাদেশেও 7ই নভেম্বর আপনার যখন শেখ মুজিব মৃত্যুর পর সেখানেও আপনার সংবিধানের পরিবর্তন এসছে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে। ঠিক এই সময়ে যে বিপ্লবটা ঘটনা ঘটেছে, সাংবিধানিক সমস্ত কাঠামো তসরুপাত হয়ে গেছে। যে দেশের বিচার বিভাগের উচ্চ আদালতের বিচারপতিরা দেশ ছেড়ে চলে যায়, বায়তুল মোকাররম খতিব দেশ ছেড়ে চলে যায়, আপনার প্রশাসনের আপনার ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে সচিবালয়ের সিনিয়র সচিবরা সব পালিয়ে যায়। তো সেই দেশের অবস্থার কথা আপনাকে বিবেচনায় নিতে হবে যে তারা বিগত 15 বছর কী অবস্থা সৃষ্টি করেছিল দেশের, এবং তাদের বোধোদয় হয়েছে যে আমরা সত্যিকার অর্থে জনগণের থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, জনগণের প্রতি জুলুম করেছিলাম, তারই ফলশ্রুতি তার আগে পালিয়ে যেতে হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাকে এই জায়গাটাকে তো, দেশটাকে তো ফিরিয়ে আনতে হবে। আপনি যদি এই জায়গাটা থেকে ফিরিয়ে আনতে চান, কীভাবে নিয়ে আসবেন? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এর বিকল্পটা কি? নির্বাচনের ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আজকে তো আমরা কমিটেড। আজকে সকল রাজনৈতিক দল কি কেউ বলছে যে ফ্যাসিবাদের আমরা বিচার করব না? এটি কীভাবে বলতে পারে? আমার নামে 30টা মামলা আছে, আমার ওয়াইফের নামে 80টা মামলা আছে, আমরা বিনা কারণে অন্যায়ভাবে জেল খেটেছি, আমাদের সমস্ত একে জেরবার করে দেওয়া হয়েছে, শান্তিকে নষ্ট করে দেওয়া হয়েছে, গোটা দেশের মানুষকে আপনার শান্তি বিঘ্নিত হয়েছে। তা আপনি কীভাবে বলেন একটা বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আপনার বিচার করবে না? আমাদের জাতীয় নেতৃবৃন্দরাকে আপনার এক একজনের 200, 300, আমাদের মহাসচিবের নামে কতটি মামলা, বেগমজি খালেদা জিয়ার নামে কতটি মামলা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নামে কতটি মামলা, আপনি কীভাবে চিন্তা করতে পারেন? আমরা কোনো বিগত সরকারের সময় যেভাবে রাষ্ট্র কাঠামোগুলোকে ব্যবহার করে অন্যায় এবং নিরাপদ নিরীহ মানুষের উপর আপনার এই গুম বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডই বলেন, কিংবা আপনার এই জঙ্গি নাটক বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আজকে যদি সাহস থাকে, জঙ্গি নাটকগুলো সমস্ত সাজানো ঘটনা ছিল। আমার নির্বাচনী এলাকায়, আমার জেলাতে 2টো জঙ্গির এরকম সাজানো ঘটনা আছে, একেবারেই ডাহা অসত্য। আজকে তারা দাঁড়াতে পারবে না, বলতে পারবে না। এগুলো তারা এই অপরাধগুলো তারা করেছে, এই অপরাধের বিচার হতে হবে না? একটা সবজি বিক্রেতা, একটা মুরগি বিক্রেতাকে ধরে নিয়ে তাকে জঙ্গি সাজিয়েছেন, সাজিয়ে আপনার গোটা বাংলাদেশের সমস্ত টেলিভিশন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বাধ্য করেছেন প্রচার করতে 2 দিন 3 দিন ব্যাপী যে এরা জঙ্গি, আমরা এই অপারেশন চালাচ্ছি, এই অপারেশন চালাচ্ছি। এই যে সারা দেশে একটা ভয়াবহ অবস্থা তৈরি করেছিল, তা আপনি এই অবস্থার বিচার অস্তিত্ব আজকে বৈষম্যবিরোধী ছাত্র, আমি তাদের সব বলতে চাই না, তার কারণ গত জুলাই আগস্ট মাসে দেশের সকল ছাত্র সমাজ এই যখন তাদের কোটার বিরুদ্ধে সরকার আপনার যে পদক্ষেপ গ্রহণ করলো তার বিরুদ্ধে তারা ফুঁসে উঠল, সে সাথে সারা দেশের জনগণ একত্রিতভাবে আপনার ঝাঁপিয়ে পড়লো। নো রিটার্ন, আর কোনো বিকল্প পথ ছিল না। তো সুতরাং এদের অবস্থানটা কোথায়? বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের আজকে সারা বাংলাদেশে কোথাও কোনো ছাত্র সংসদ নাই। বরং আমি মনে করি যে আজকে ছাত্ররা রাজনীতি করার যে স্পৃহা বা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, ছাত্ররা অবশ্যই উচ্চ শিক্ষাঙ্গনগুলোতে যদি রাজনৈতিক চর্চা থাকে তাহলে সেখানে রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে। সেটা গত 15-20 বছর ছিল না। সুতরাং আজকে একটা আপনার সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শিক্ষাঙ্গনগুলোতে একটা সহ অবস্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদেরকে। এটা ছাত্রদেরকেই করতে হবে। কিন্তু আপনি যদি আজকে জাতীয় রাজনীতিতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কথাবার্তা বলে জাতীয়
বিষয়গুলিকে আপনি একটা বিভ্রান্তিকর অবস্থায় নিয়ে যেতে চান, তার সাথে যদি আমাদের উপদেষ্টা পরিষদের সদস্যরা তার অংশীদারও কেউ কেউ হয়ে যেতে চান, সেইটা আমাদের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমি এই কারণে আমি শেষ করে দিচ্ছি, কারণ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশে হোসেন মোহাম্মদ এরশাদ 84 সালে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা নিয়ে আপনার সেখানে কিংস পার্টি গঠন করে 9 বছর ক্ষমতা চালিয়েছে। তাদের অবস্থা কোথায় এখন? আবার 111-এর সময়ও আপনার রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে 2 বছর ফখরুদ্দিন মহিউদ্দিন দেশের পর কী জুলুম নিপীড়ন চালিয়েছে, দিয়ে আবার বিদায় হয়েছে তথাকথিত একটা ভুয়া নির্বাচন দিয়ে আপনার ক্ষমতা হস্তান্তর করে চলে গেছে। তারাও কিংস পার্টি গঠন করার চেষ্টা করেছিল। সুতরাং আজকে যদি আপনার এই অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূসের হয়তো কিংস পার্টি করার কোনো ইচ্ছা আছে কি না আমি বলতে পারবো না, তবে পদ্মার অন্তরালে এই সমস্ত ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা